আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। উপদেষ্টা পরিষদের কারা ষড়যন্ত্রে লিপ্ত? আপনারা খেয়াল করেছেন যে বেশ কিছুদিন যাবত উপদেষ্টারা ষড়যন্ত্রে লিপ্ত, উপদেষ্টারা আখের গুছিয়েছে, উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজো করছে, উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে। এই আলোচনা বেশ চলছে এবং এই চর্চা যেন অব্যাহতই আছে। বিভিন্ন রাজনৈতিক দলও ইতিমধ্যে বলা শুরু করেছেন যে উপদেষ্টারা ষড়যন্ত্রে লিপ্ত। এত বড় সাহস! এরা কারা? এরা অরাজনৈতিক, রাজনীতির নাম নেন না কখনো, সব সময় নিরপেক্ষ নিরপেক্ষ একটা ভাব ধরে থাকেন। এই ভাব ধরে থাকারা আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, বিশেষ কোন কপাল গুণে বা সৌভাগ্যক্রমে সরকারে যুক্ত হয়েছেন। তারা এসে ষড়যন্ত্র করছেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, বাংলাদেশের রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কিন্তু কেন? বাংলাদেশকে কি চূড়ান্ত রূপে ব্যর্থ করে দিতে চান তারা? কারা তারা? বিভিন্ন সময় আমাদের যে রাজনৈতিক দলগুলো, কখনো জামাত বলছে, কখনো বিএনপি বলছে, কখনো নবসৃষ্ট এনসিপির নেতারাও বলছেন। কেন বলছেন এমনটা? সরকারের উপদেষ্টাদের কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কেউ কেউ সেফ এক্সিটের কথা ভাবছেন, তাদের কার্যক্রমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন গুরুতর অভিযোগ তুলেছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দলগুলো। বিশেষ করে জামাত এবং এনসিপির পক্ষ থেকে এই অভিযোগ ওঠায় তোলপাড় চলছে। কিছু কিছু উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এই বক্তব্য দেওয়ার পর থেকে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। নাহিদ নিজেও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন। নাহিদ বলেছেন, উপদেষ্টারা কারা সেফ এক্সিট খুঁজছেন তাদের নামও প্রয়োজনে প্রকাশ করে দেবেন। তার এই বক্তব্য প্রচারের পর সরকারের কয়েকজন উপদেষ্টাও প্রতিক্রিয়া জানিয়েছেন। সর্বশেষ জামায়াত নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গতকালকে উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন। গতকাল তিনি বলেছেন, সরকারের কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তারা নীল নকশার নির্বাচনের চেষ্টা করছে, তাদের নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে, তারা মিটিং এ কি আলোচনা করেন তার খবরও আমাদের কাছে আছে। তিনি বলেন, আমরা সময় দিচ্ছি সংশোধন হওয়ার, সংশোধন না হলে তাদের নাম জনসমক্ষে প্রকাশ করে দিব। ওদিকে বিএনপির সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকেও কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। উপদেষ্টাদের নিয়ে প্রধান দলগুলোর এমন মন্তব্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। উপদেষ্টাদের কারা কি ধরনের ষড়যন্ত্র করছেন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে। যদিও এ পর্যন্ত দলগুলোর পক্ষ থেকে কোনো উপদেষ্টার নাম বলা হয়নি। গতকাল জামায়াত নেতা তাহের অবশ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কয়েকজনের দিকে ইঙ্গিত করে অভিযোগ তোলেন। অনেকে বলছেন, অভিযোগ তোলা দলগুলোই সরকার গঠনে ভূমিকা রেখেছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার পরিচালনায় তারা সহায়তা করছে। এই অবস্থায় তারাই আবার সরকারের উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন তোলায় ধূম্রজাল তৈরি হয়েছে। গত 4 অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। পরে এক প্রতিক্রিয়ায় উপদেষ্টা রিজওয়ানা হাসান বক্তব্যের সপক্ষে নাহিদ ইসলামকে তথ্য প্রমাণ তুলে ধরার আহ্বান জানান। নাহিদ ইসলামের মন্তব্যের সূত্র ধরে প্রায় একই ধরনের মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, কিছু উপদেষ্টার মাঝে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। দেশে থাকুন আর দেশের বাইরে থাকুন, এই দায়সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না।
ওদিকে সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও কয়েকজন উপদেষ্টার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা এবং কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে বলে মত দেন স্থায়ী কমিটির সদস্যরা। প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল, পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন বলে অভিযোগ করা হয় বৈঠকে। কেন রাজনৈতিক দলগুলো এমনটা করছেন? উপদেষ্টারা যে বিতর্কিত ইতিমধ্যে গত 15 মাসে হয়ে গেছেন তাতে কোনো সন্দেহ নেই। আর রাজনৈতিক দলগুলো এখন যেটি এভাবে বলছেন যে নগ্নভাবে যে উপদেষ্টারা পক্ষপাতমূলক করছেন, কাজ করছেন, বিতর্ক সৃষ্টি করছেন, এর পেছনেও নানা রকম কারণ আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো বাংলাদেশটাকে এখন ভাগবাটোয়ারা করে নিয়েছে। আমি অন্য অনেক ভাগবাটোয়ারার দিকে যাব না। এই যে প্রশাসনের পদ পদবি দখল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা টানাপোড়েন চলছে। সাম্প্রতিক সময়ে আপনারা দেখলেন যে পুরো প্রশাসনকে ঢেলে সাজাতে পারে এমন একটি পদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদটি। এই পদটি নিয়ে আমরা কদিন আগে জামাত এবং বিএনপির মধ্যে বিশেষ করে কামড়াকামড়ি দেখলাম। কামড়াকামড়ি দেখবার পরে অবশেষে একজনকে এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে। সেই তাদের একজনকে, যাদেরকে গত বছর 17 আগস্ট সচিব 5 জন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিক সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল, পরবর্তীতে তাদের সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। সেই তাদেরই একজনকে সিনিয়র সচিব হিসেবে জনপ্রশাসনে পদায়ন করা হয়েছে। এই পদটা নিয়ে, এই পদায়নটা নিয়ে বিশেষ করে বিএনপি এবং জামাতের মধ্যে বেশ কামড়াকামড়ি ছিল। জামাত এটি দখল করতে মরিয়া হয়েছিল। যাকে দেওয়া হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি বিএনপি পন্থী, যার দরুন জামাতের হাতে ঘা লেগে গেছে। জামাত এই পদটা দখল করতে পারলো না, কারণ জামাতের পরিকল্পনা ছিল নির্বাচনকে সামনে রেখে তাদের প্রশাসন তাদের মতো করে সাজিয়ে নেবেন। কিন্তু সংস্থাপনে বিএনপি পন্থী বসে গেল। এখন কি হবে? এবং এই কি হবে থেকেই গতকালকে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এক অনুষ্ঠানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে তাদের কথা শোনেননি, না শুনে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় কামড়াকামড়ি তো আছেই। আরেকটি বিষয় যে উপদেষ্টারা আসলেই বিতর্কিত কর্মকাণ্ড করছেন, যার দরুন এই উপদেষ্টা পরিষদ দিয়ে আগামী নির্বাচন কিভাবে হবে এটি খুব বড় প্রশ্ন। তারা বিতর্ক সৃষ্টি করছে রীতিমতো। বারবার প্রত্যেকটি রাজনৈতিক দল বলছে, আমি শুরুতেই বলেছি যে এরা কারা। আপনি রাজনীতিবিদদেরকে দেশে খুঁজে পাবেন, নির্বাচন করে হয় নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনার জনপ্রতিনিধিত্ব করবে, আর না হয়তো পরাজিত হিসেবে মাঠে থাকবে, রাজনীতির মাঠে থাকবে। তাকে আপনি জবাবদিহিতে আনতে পারবেন। কিন্তু এই যে উপদেষ্টা পরিষদে যারা বসে আছে তারা দায়িত্ব পালন করছেন। অতীতে দেখা গেছে, অতীতেও এমন তত্ত্বাবধায়ক সরকারে দায়িত্ব পালন করেছেন। তারা দেশে থাকেন না, কোথায় থাকেন কেউ জানে না। এই যে এতগুলো তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, কেউ দেশে আছেন, কেউ বিদেশে আছেন। এনারাও তো স্বাভাবিকভাবে যত বিতর্ক করবেন তত বিতর্কের মুখে দেশে থাকা তাদের জন্য কঠিন হয়ে যাবে। তারা নিরাপদ প্রস্থান বেছে নেবেন। কাজেই সত্যিকার অর্থে যদি বিতর্কিত কর্মকাণ্ড করে থাকে তাহলে আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্য, এবং এই বিতর্কিতদের দিয়ে আগামী নির্বাচন একটি অসম্ভব কাজ। কাজে কি করতে হবে? একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার লাগবে, এছাড়া আগামী নির্বাচন হবে না। এই বিতর্কিত উপদেষ্টাদের দিয়ে আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠুভাবে সম্ভব না। নির্বাচন যদি হয়, আমি বারবার বলি যে কোনোভাবে যদি নির্বাচনটা করেও ফেলতে পারে, সেই নির্বাচিত সংসদটাও টিকবে না, আমরা ঝুলন্তই থেকে যাব। কাজেই আমরা যাতে ঝুলন্ত না থাকি, আমাদের যাতে একটা পার্মানেন্ট ব্যবস্থা হয়, সেটি সকল পক্ষের চিন্তা করা উচিত। রাজনৈতিক দল এবং অন্যান্য দেশের জনগণ, বিভিন্ন পক্ষ যারা আছেন তাদের চিন্তা করা উচিত। এই বিতর্কিত উপদেষ্টা পরিষদ দিয়ে নির্বাচন নয়,
হলে সেটি লাস্টিং করবে না। ঝুলন্ত আমরা থাকতে চাই না। আমরা একটা নির্দিষ্ট মেয়াদে মেয়াদে নির্বাচন হবে, সরকার পরিবর্তন হবে, কেউ যাবে কেউ আসবে, এমন একটা ব্যবস্থার মধ্যে থাকতে চাই এবং একটা সুন্দর বাংলাদেশের পথে এগিয়ে যেতে চাই। জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সরকারের উদ্দেশ্যে বিশাল হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, 4-5 জন উপদেষ্টার ষড়যন্ত্রের খবর আছে তার কাছে বা তার দলের কাছে, এমনকি আছে কারো কারো কণ্ঠ রেকর্ড। বুঝতে পারি যে হয়তো কোনো অডিও রেকর্ড তাদের কাছে আছে। তবে তিনি এখন শুধু সাবধান করে দিচ্ছেন, সংশ্লিষ্টদেরকে শুধরানোর সুযোগ দিচ্ছেন। না শুধরালে সবার নাম তিনি প্রকাশ করবেন এবং কণ্ঠ রেকর্ড জনসমক্ষে প্রকাশ করবেন। প্রশ্ন হচ্ছে যে ষড়যন্ত্রই যদি হবে, তিনি যদি নিশ্চিতই হন যে এটি ষড়যন্ত্র হচ্ছে, তো ষড়যন্ত্রটি তো দেশের জনগণের বিপক্ষে, মানে দেশের বিপক্ষে, এবং কণ্ঠ রেকর্ডই যদি থাকে, সেখানেও যদি এই ধরনের কোনো প্রমাণ থাকে, সেটা কেন তিনি প্রকাশ করছেন না, কেন খোলাসা করছেন না, এটি আসলে বোঝা মুশকিল। নাকি তিনিও অন্য অনেকের মতো, অনেক রাজনৈতিক নেতার মতো হুমকি ধমকি দিয়ে আসলে কাজ বাগানোর চেষ্টা করছেন? অথবা এমন কি হতে পারে না যে আদৌ কি তার কাছে কোনো ষড়যন্ত্রের প্রমাণ আছে, কারোর নামধাম আছে? আপনাদের মনে আছে কিছুদিন আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব, যিনি নিজে একজন সরকারের সাবেক সচিব, প্রজাতন্ত্রের সাবেক সচিব, ঢাকা অফিসার্স ক্লাবের এক অনুষ্ঠানে তিনি বক্তৃতাকালে জোর গলায় বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের 8 জন উপদেষ্টার দুর্নীতির খতিয়ান আছে তার কাছে, তথ্য প্রমাণ আছে তার কাছে। এটি নিয়ে তখন বেশ 2-4 দিন হইচই হলো, শোরগোল হলো, সরকারের তরফ থেকে একটু কথা বলা হলো, আবার একটু ডিনায়াল প্রচেষ্টাও আমরা দেখলাম, কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়টি স্থিমিত হয়ে গেছে। সত্যিকার অর্থে এরপরে আর এর কোনো অগ্রগতির খবর আমরা পাইনি। দুর্নীতি দমন কমিশন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, বা সরকারের প্রধান উপদেষ্টার তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমরা কিন্তু জানি না। তবে এমনিতে যদি আপনারা খেয়াল করেন যে দেখবেন কয়েকজন উপদেষ্টাকে নিয়ে, তাদের দুর্নীতি নিয়ে সোশ্যাল মিডিয়া কিন্তু বেশ সরগরম থাকে। এর ভিতরে সবগুলোর প্রমাণ আসলে আছে কিনা বা ন্যায্য সহি কিনা বলতে পারবো না, তবে 2-1 জন উপদেষ্টার বিষয়ে যে কিছু যৌক্তিক প্রমাণ আছে বা তথ্য উপাত্তের যে যুক্তিসঙ্গত যে মেলবন্ধন, যেটি শুনলে মনে হয় যে হ্যাঁ দুর্নীতি এখানে হয়েছে বা হতে পারে, এরকম 2-1 জনের ব্যাপারে জনগণ ধারণা করতে পারে। কিন্তু আসলে প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান উপদেষ্টা ইউনূস কিন্তু এসব দিকে বিন্দুমাত্র মনোযোগ দেন না। তিনি কাউকে শাস্তি দিতে হবে এটি হয়তো তিনি ভাবতেই চান না। এর চেয়ে বরং আমরা কি দেখি, তিনি নিয়মিত মাসিক বিদেশ ভ্রমণে যেতে অভ্যস্ত, যেতে আগ্রহী, এই খাতে সময় এবং মনোযোগ দিতে তিনি বেশি আগ্রহী। আজকে যখন এই কথা বলছি, এই ভিডিও করছি, তখন তিনি কিন্তু ইতালিতে রয়েছেন। তিনি এফএওর একটা অনুষ্ঠানে গিয়েছেন, সেটি অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তিনি গিয়েছেন। ফিরবেন সম্ভবত আগামীকাল 15 অক্টোবর। একটি সাধারণ মানের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি বিশাল বহর নিয়ে আবারও বিদেশ ভ্রমণে, বিলাস ভ্রমণে গিয়েছেন। এটি নিয়ে কিন্তু জনগণে বেশ অসন্তোষ আছে, অস্বস্তি আছে, সমালোচনা আছে। কারণ কি? কারণ হচ্ছে সামনে নির্বাচন, ব্র্যাকেটে যদি হয় আর কি। এই সময়ে দেশে কাজের কিন্তু অভাব নেই, এবং এসব কাজের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার নির্দেশনা যে কোনো কাজের গতি ত্বরান্বিত করবে, এটি নিঃসন্দেহে যে কেউ মানে একমত পোষণ করবেন। কিন্তু তিনি তো ব্যস্ত বিদেশে, সেখানে তিনি নানান ধরনের তত্ত্ব প্রচার করছেন, নানান ধরনের তত্ত্ব, আমি সেই আলোচনায় যাচ্ছি না, যাক সে প্রসঙ্গ। জামাতের নায়েবে আমিরের কথায় আবার আসি। তিনি যে অভিযোগগুলো করেছেন, এগুলো কি আপনারা বা আমরা বা সরকার এগুলোকে কি হালকাভাবে নেওয়ার সুযোগ আছে? আমার মনে হয় না। কারণ এটা হালকাভাবে নিলে হয়তো অচিরেই একটা বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এটি কিন্তু হতে দেওয়া উচিত নয়। নায়েবে আমির বলেছেন, অন্তর্বর্তী সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সব নিয়োগ নিয়ন্ত্রণ করছে। মানে বিভিন্ন পদে, উঁচু পদে, নিচু পদে, মাঝারি পদে নিয়ন্ত্রণ দিতে হয়, সেগুলো নিয়ন্ত্রণ করছে একটি বিশেষ দল। এই বিশেষ দলটি যে বিএনপি, নিশ্চয়ই আপনারও বুঝতে কষ্ট হচ্ছে না। রাজনীতির মাঠে বিএনপির কাছে নিজেদের স্টেকটা যে হারিয়ে ফেলেছে জামাত, এই অভিযোগ এবং সৈয়দ তাহেরের বক্তব্য থেকে এটি সহজে বোঝা যায়। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমাদের কাছে তাদের নাম আছে, মানে উপদেষ্টাদের, ষড়যন্ত্রকারীদের কণ্ঠ রেকর্ড আছে,
তবে আমরা এখন তা প্রকাশ করছি না, সুযোগ দিচ্ছি সংশোধনের, কিন্তু সময় মতো না হলে জনসমক্ষে প্রকাশ করা হবে। জানি না তখন প্রকাশ করলে আর তাদেরকে ধরা যাবে কিনা, কারণ সেফ এক্সিটের যে আওয়াজ শুনছি, সেফ এক্সিট নিয়ে যদি তারা চলে যান তাহলে তো পগার পার, তাহলে তার কোনো কিছু হলো না। আমি মনে করি ষড়যন্ত্র হচ্ছে যে কোনো সর্বনাশের প্রথম ধাপ। এটি জানা সত্ত্বেও নায়েবে আমির কেন ষড়যন্ত্রকারীদের নাম বলছেন না, কণ্ঠ রেকর্ড থাকা সত্ত্বেও তা প্রচার করছেন না, এটি আসলে বোধগম্য নয়। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো নিরপেক্ষ না রেখে দলীয়করণ করা হচ্ছে। ওই যে আবারও সেই অভিযোগ, গত পরশু জনপ্রশাসনে একজন সচিব নিয়োগ প্রমাণ করেছে সরকারের আশ্বাস সত্ত্বেও, মানে এর আগে তারা নাকি কথা বলেছিলেন এবং তাদেরকে বলা হয়েছিল যে নিরপেক্ষ নির্দলীয় লোক সেখানে দেওয়া হবে, কিন্তু তিনি অভিযোগ করছেন নির্দলীয় সৎ যোগ্য ব্যক্তির বদলে এক দলের লোক বসানো হয়েছে। ধরে নেওয়া যায় এটি বিএনপির পছন্দের লোক বা বিএনপি ঘরানার লোক। তিনি অভিযোগ করেছেন যে তার রাজনৈতিক ক্যারিয়ারে পোর্টফোলিওতে ওই দলটির সঙ্গে সম্পৃক্ততা ছিল, তাদের ছাত্র সংগঠন বা বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ততা ছিল, এটি বলছেন। এটি সত্যি হলে এটি নিশ্চয়ই নিন্দার বিষয়। আর কিছুদিন আগে এইসব নিয়োগ পদোন্নতিতে আমরা দেখেছি জামাত অলওয়েজ একটা ভালো পজিশনে ছিল একেবারে শুরু থেকেই। তখন এই ধরনের কথা, আজকে যেটি সৈয়দ তাহের বলছেন, এই ধরনের কথা বিএনপির নেতারা বলতেন, এখন জামাত বলছে। রাজনীতির যে খেলার মাঠ, এটা যে বিএনপির দিকে কিছুটা ঝুঁকে পড়েছে, এই অভিযোগ আসলে তার প্রমাণ আমার মনে হয়। সৈয়দ তাহের বলেন, আমরা নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষণ খুঁজে পাচ্ছি না। বলছেন প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে যাতে নির্বাচন সুষ্ঠু হয়, প্রশাসনের বর্তমান অবস্থা এবং চলমান ষড়যন্ত্র বন্ধ করতে হবে। এই দাবি তো সবার। এখন এই দাবি বা এই অভিযোগের পেছনে নির্বাচন বানচাল করার কোনো চেষ্টা আছে কিনা এটিও কিন্তু খতিয়ে দেখা দরকার। পিআর এবং মানববন্ধন, মানে তারা যে মানববন্ধন করেছেন, পিআর পদ্ধতি নিয়েও তারা সেখানে কিছু কথা বলেছেন। গণভোট, পিআর পদ্ধতি, জুলাই জাতীয় সনদ, মানে তারা যে 5 দফা দাবিতে যে কর্মসূচি পালন করছেন, মানববন্ধন করছেন রাজধানীতে, এইগুলো নিয়ে সেখানে কথা বলেছেন। নভেম্বর মাসের মধ্যেই গণভোটের দাবি পুনর্ব্যক্ত করেছেন আবারও জামাতের এই নেতা। তিনি বলছেন গণভোটের বিষয়টি এখন এই বিষয়ে সবাই ঐক্যবদ্ধ, মোটামুটি এটি সবার সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু এখানে একটু প্যাচ খেলার চেষ্টা করছে। কে করছে এটা বুঝে নিতে হবে আপনাদের সকলকে। বলা হচ্ছে গণভোট ও জাতীয় ভোট একসঙ্গে হতে হবে। দর্শক, আপনারা জানেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন কারা চাইছে। যেটি বলছিলাম যে আগামীকাল হয়তো দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। জানতে ইচ্ছা করছে যে এবার কি তিনি সৈয়দ তাহেরের অভিযোগ আমলে নেবেন? বিএনপি চেয়ারপারসনের যে পিএস একান্ত সচিব, সাবেক সচিব, তার বক্তব্য, তার অভিযোগ না হয় আমলে নেননি বা কি করেছেন আমরা জানি না, এবার নেবেন কিনা এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ সামনে নির্বাচন। তাই সময় থাকতে অভিযোগ খতিয়ে দেখা, ষড়যন্ত্র দূর করা এবং প্রকৃত অপরাধী চিহ্নিত হলে তার শাস্তি দেওয়ার মাধ্যমেই কিন্তু সরকার নিজের নিরপেক্ষ চরিত্রটা তুলে ধরতে পারে জাতির সামনে। নয়তো নির্বাচনের আগেই এমন ভজঘট লাগবে বা লাগতে পারে, তখন নির্বাচন করতে না পারার দায়, আসলে করতে চাই কিনা সেটি তো প্রশ্ন বিদ্ধ, করতে না পারার দায় অন্যের উপরে চাপিয়ে হয়তো অন্তর্বর্তী সরকার বা প্রফেসর ইউনূস হয়তো নিজেকে, নিজের সম্মান, নিজের মুখ রক্ষা করতে চাইবেন। এটি কারো কাছে কাম্য নয়। সকলকে ধন্যবাদ। জানেন ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর তিনি কি জন্য ক্ষমতায় এসছেন? তিনি ক্ষমতায় এসছেন একটি গণ অভ্যুত্থানের পর। সেই অভ্যুত্থানটি হয়েছিল আমেরিকার টাকায়। আমরা ধরে নিয়েছিলাম সেটি জনগণের বিস্ফোরণ, কিন্তু সেই বিস্ফোরণটি যে আসলে টাকা দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, আর্মির একটা শ্রেণীর লেভেলের বড় বড় অফিসারদেরকে কিনে ফেলা হয়েছিল, এনজিওদের মাধ্যমে আমেরিকান দূতাবাস যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে একটি আন্দোলন বাংলাদেশে তৈরি করা হয়েছিল। সেই আন্দোলনের পরে মানুষের আকাঙ্ক্ষা ছিল মূলত 3টি। এক হলো সুশাসন, 2 হলো গণতান্ত্রিকভাবে যে সুষ্ঠু যেন একটা নির্বাচন হয়, আর 3 নম্বর হলো বাংলাদেশের অর্থনৈতিক এমন একটা জায়গায় যায় যেন সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচতে পারে। আর সর্বোপরি যে বিষয়টি সব কিছু মিলিয়ে সেটি হলো রুল অফ ল, অর্থাৎ আইনের শাসন যদি থাকে তাহলে গণতন্ত্রও থাকে, তাহলে মানে মানুষের যে উন্নত জীবন সেই আশাটাও থাকে, সেটা যে গণতন্ত্র সেটাও থাকে, সুশাসন সেটাও থাকে। তো এখন এই রুল অফ ল এর অবস্থা কিরকম, গণতন্ত্রের অবস্থা কিরকম, অর্থনীতির অবস্থা কিরকম, সেই বিষয়টা নিয়ে আমি এখন আপনাদেরকে আলোচনা করব। প্রথম আমি যে বইটি দেখাবো, এই বইটি
এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন বইটি। এই বইটি যারা করেছে তারা হলেন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স। এটি কানাডা ভিত্তিক একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন, যেখানে বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত এটার সাথে কোঅর্ডিনেশন করেছেন। বইটির নাম হচ্ছে ব্রোকেন পাস্ট, রাইজিং রেঞ্জ, বাংলাদেশ কমপ্লিটস এ ইয়ার অফ মব রুল অ্যান্ড ভায়োলেন্স ইন দ্য শ্যাডো অফ পাওয়ার। বইটি দেখেন। এই বইটিকে আপনারা যদি কেউ GCDG অর্থাৎ গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সে যান, তাহলে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এই বইটির একটি বিশেষত্ব হচ্ছে, আমরা যেসব তথ্য দিয়েছি এই তথ্যের পাশে এরকম একটি বারকোড দেওয়া আছে। এই বারকোডটি যখন আপনি স্ক্যান করবেন, তখন আপনি অনলাইনে ভেরিফাই করতে পারবেন এই খবরটি কারা দিয়েছে, কোন পত্রিকায় এসছে, ঘটনাটি কোথায় ঘটেছে। অর্থাৎ এখানে বায়বীয় কোনো ব্যাপার নেই। আপনি চাইলেই আপনি এই তথ্যগুলা জাস্টিফাই করে আপনি তথ্য বিশ্লেষণ করে আপনি দেখতে পারবেন। সেখানে আমরা এই বইটিতে দেখিয়েছি জুলাই 24 2024 সালের আগস্ট থেকে 2025 সালের জুলাই, এই এক বছরে বাংলাদেশে মব কিলিং হয়েছে 637 জন। এই যে দেখেন, 637 পিপল মব কিলিং এর শিকার। এই মব কিলিং এ কিন্তু আওয়ামী লীগের লোক শুধু মারা যায়নি, শুধু বিএনপি, জামাত বা জাতীয় পার্টির লোক মারা যায়নি। রাস্তায় কাউকে আপনি ধরলেন, ধরে আপনি মব দিয়ে হত্যা করলেন। প্রথম মবের শিকার হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে ভাত ডাল খাইয়ে তাকে হত্যা করা হয়েছিল, আপনারা দেখেছিলেন সেই সংঘবদ্ধ মব। তার মানে আপনারা একটা সুশাসন পাইতে চেয়েছিলেন, আপনারা রুল অফ ল চেয়েছিলেন, গণতন্ত্র চেয়েছিলেন, রাষ্ট্রকে আইনের শাসন প্রতিষ্ঠা করে সামনের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু কি চাইলেন আর কি পেলেন? 650 মানুষকে রাস্তায় পিটিয়ে হত্যা করেছে। কারা করেছে? এনসিপি, বিএনপি, জামাত এবং ডক্টর ইউনূস গং। বেশিরভাগের সাথেই কোনো না কোনোভাবে এনসিপি এবং বিএনপির সম্পৃক্ততা খুবই ক্লিয়ার। যারা মেরেছে, কেন মেরেছে, কিভাবে মেরেছে, কোথায় মেরেছে আপনারা দেখতে পাবেন। এক, এই বইটি আমি সূচনা করলাম এই বইটি দিয়ে। দ্বিতীয় আরেকটি বই আপনাদেরকে দেখাই। এই বইটির নাম হচ্ছে দ্য বার্নিং অফ শিনস, বাংলাদেশ এ স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল সোল আন্ডার অ্যাটাক। অর্থাৎ এই সেম সংগঠন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স, তারা এটি প্রকাশ করেছে সেপ্টেম্বর 2025-এ, এই কদিন আগে, এই গত মাসে। সেখানে আমরা দেখিয়েছি 100টার উপরে মাজার ভাঙা হয়েছে। এই মাজারের সাথে সাথে 40টি মসজিদও ভাঙা হয়েছে। মাজারের সাথে মসজিদগুলো ছিল, সেই মসজিদগুলো আক্রান্ত হয়েছে এবং কবর থেকে লাশ তুলে সেটাকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই মসজিদ, মন্দির এবং সিনাগগ, মসজিদ, মন্দির এবং খ্রিস্টানদের উপাসনালয় সহ মোট 100টিকে পুড়িয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, যেগুলোর সাথে বিগত সরকারের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এইসব মাজার শত শত বছর থেকে ব্রিটিশ আমলে ছিল, পাকিস্তান আমলে ছিল এবং বাংলাদেশ আমলে আছে। তার মানে হচ্ছে আমাদের বংশ পরম্পরায় এই দেশে, এই বাংলাদেশে ইসলাম ধর্ম সুফি সাধকদের মধ্যে এসেছিল। তাদের যে ধারাবাহিকতা, সেই সুফিবাদের এই বঙ্গভূমিতে যে মাজারগুলা ভাঙা হয়েছে সেটা হলো 100+। আমরা সেটাতে দেখিয়েছি। আপনারা দেখবেন এই যে কোথায় কোথায় ভাঙা হয়েছে, কত তারিখে ভাঙা হয়েছে। বইটাতে ডক্টর মিল্লাত, হাবিবে মিল্লাত, তিনি, তার যে গ্রুপ আছে, তারা খুব সুন্দরভাবে দেখিয়েছে। প্রত্যেকটা বিষয় আপনি ভেরিফাই করে দেখতে পারবেন। তার মানে আমি বলছি আপনাকে বিশ্বাস করতে হবে, বিষয়টা সেরকম না। আপনি নিজে এটার মধ্যে ভেরিফাই করার জন্য যথেষ্ট তথ্য এবং উপাত্ত আমরা দিয়ে দিয়েছি। 3 নম্বর বইটি আমরা যেটা আপনাকে দেখাবো সেটা হলো 1 ইয়ার অফ অ্যানার্কি। এই
বছরের মধ্যে বাংলাদেশে দেখেন, বইয়ের পিকচারটা দেখেন, পশ্চারটা দেখেন, এই 1 বছরের মধ্যে কি পরিমাণ এনার্কি হয়েছে তার চিত্র তুলে ধরা হয়েছে আন্ডার বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টে, যে স্ন্যাপশট অফ হিউম্যান রাইটস ভায়োলেশন ইন 1 ইয়ার। রাস্তায় আর্মি কিভাবে মারছে দেখেন মানুষকে, পুলিশ কিভাবে মেরেছে আমরা জানি। এবং এই যে বুলডোজার দিয়ে 32 নম্বর ভাঙ্গা, 47 জন মন্ত্রীর বাড়ি ভাঙ্গা, এবং অসংখ্য ফ্যাক্টরি, পুলিশ হত্যার, সেটা আরেকটি প্রতিবেদনে দেখাবো। আজকে শুধু সিভিলিয়ানের কথা বলছি, যে ডক্টর ইউনূসের অধীনে গত 1 বছরে কি পরিমাণ ক্রাইম এবং নির্যাতন, অত্যাচার নিষ্পেষণ হয়েছে। তারপরে আরেকটি বই দেখাই আপনাকে, এই যে দেখেন জাতীয় সংসদ, মহান জাতীয় সংসদ, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময় এবং 2.5 লক্ষ মা বোনের ইজ্জত, 1 কোটি মানুষের দেশান্তরিত, অগণিত মানুষের শ্রম, তিতিক্ষা, সাধনা আর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে যে দেশটি স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার ভিত্তি হচ্ছে আমাদের 72 সালের সংবিধান। সেই সংবিধান মোতাবেক আমাদের জাতীয় সংসদ, এই জাতীয় সংসদটিও আক্রান্ত হয়েছিল। এই জাতীয় সংসদে সাধারণত আপনারা জানেন 300 জন নির্বাচিত এমপি আর 50 জন নমিনেটেড এমপি, এই মোট 350 জন এমপি থাকে। এই 350 জন এমপির মধ্যে এখানে দেখেন, আমরা যখন এই বইটি যখন প্রকাশ হয় তখন 100 জন এমপি জেলখানায় ছিল। এরা কারা? এদেরকে আপনারা চিনবেন, এদের সবার নাম এখানে দেওয়া আছে। সাধনচন্দ্র মজুমদার, তিনি এমপি ছিলেন। তারপরে মুহিবুর রহমান মানিক, তিনি এমপি ছিলেন। এবং প্রফেসর এবং ফ্রিডম ফাইটার ডক্টর আব্দুর রাজ্জাক, তিনি বাংলাদেশে কৃষি মন্ত্রী ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান এমপি, তিনি মন্ত্রী ছিলেন। তারপরে আপনারা জানেন ইনাম আহমেদ খান, ইনাম আহমেদ চৌধুরী বা ইনাম আহমেদ, তিনিও। তারপরে মুক্তিযোদ্ধা কামাল মজুমদার, আর বিখ্যাত জনগণের প্রিয় ব্যারিস্টার সাইদুল হক সুমন। তারপরে এখানে আছে যিনি ফরেন একসময় মন্ত্রী ছিলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আছেন সংসদের আব্দুস শহীদ, তারপরে আছেন ওবায়দুল মুক্তাদির, আছেন আবির হোসেন আমু, আছেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আছেন আইনমন্ত্রী কামরুল ইসলাম, তাদের মধ্যে আছেন মিনিস্টার ল অ্যান্ড জাস্টিস পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, তার নাম হলো শাহজাহান ওমর। তো আমি কয়েকজনের নাম বললাম, এইভাবে আরো অনেকেই। তার মানে 120 জন পার্লামেন্ট মেম্বার বিনা বিচারে, কোনো সাজ ছাড়া, মিথ্যা মামলায়, খুনের মামলা দিয়ে গণহারে গ্রেপ্তার করে রেখেছে। এটা হলো রুল অফ ল। তারা কোনো জামিন পাচ্ছে না, জামিন চাইতে পারছে না। আওয়ামী লীগ সরকার 17 বছর যে সরকারি ছিল, বিএনপির অনেক নেতাই গ্রেপ্তার হয়েছে, এটা নতুন কোনো কাহিনী না। এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে, তারা জামিন পেয়েছে এবং জামিন ভোগ করছে। তারপরে আসেন প্রিলিমিনারি রিপোর্ট অন ব্রুটালিটি মার্ডার্ড লিডার্স অফ অ্যাক্টিভিস্ট অফ আওয়ামী লীগ। আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট মানে আওয়ামী লীগের কর্মীকে রাস্তায় পিটিয়ে এবং গুলি করে যারা হত্যা করেছে, তাদের সংখ্যা আমরা এই জুলাই পর্যন্ত 213 জন, মানে শুধু যাদেরকে নির্বিচারে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ বলে, তাদের সংখ্যা 213 জন। এদের প্রত্যেকের নাম, ঠিকানা, কবে কোথায় কারা মেরেছে, তারা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। তার মানেটা আপনারা বুঝতে পারছেন। আপনারা ওখানে গেলে আপনারা দেখতে পাবেন, একটা ছেলে তার বাচ্চা হয়েছে, বউ হসপিটালে ওষুধ আনতে গেছে, শিবিরের ছেলেরা রাজশাহীতে তাকেও রাস্তায় কিভাবে নির্মমভাবে হত্যা করেছে আপনারা সবাই দেখেছেন। সেই ছেলেটির সহ আমরা এখানে মোট 213 জনের হিসাব দিয়েছি। দেখেন, এই গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন। যদি কোনো একটা
তথ্য মিথ্যা থাকে আপনারা সেটা ওখানে ইমেল করে জানাতে পারবেন, আপনাদের জন্য সেটিও দিলাম। তারপরে আসেন ডেথ উইদাউট ট্রায়াল। বাংলাদেশে যাদেরকে ট্রায়াল না করেই হত্যা করা হয়েছে তাদের এখানে একটা রিপোর্ট আমরা দিয়েছি। যাদেরকে মনে করেন ধরা হয়েছে জেলখানার ভিতরে এবং এই নানানভাবে পুলিশ দিয়ে হত্যা করা হয়েছে, যেমন নুরুল মজিদ, হুমায়ুন রিসেন্টলি মারা গেলেন। এই জেলখানার ভিতরে নানানভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সংখ্যা 64 এখানে, অর্থাৎ যাদেরকে ধরে নিছে, কোনো ট্রায়াল করেনি, নানানভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। তারপরে আসেন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এই যে এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন, এই ছবিতে কোথায় কোথায় আওয়ামী লীগের বিশেষ গোষ্ঠী, শুধু আওয়ামী লীগ হলেই তাদেরকে ঘরবাড়ি পোড়ানো হবে, তাদেরকে হত্যা করা হবে, তাদের বাড়িঘর নিলামে নেওয়া হবে, লুট করা হবে, লুটতরাজ করা হবে। এইরকম ভাবে যাদেরকে করা হয়েছে তাদেরকে নিয়েও বিশেষ করে সিরাজগঞ্জে পুলিশ হত্যার বিষয়টিও এখানে এসছে। এই বইটির নাম ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, ইম্প্যাক্ট অন সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। তো এই যে বইগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই বইগুলো দিয়ে আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি যে ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকবে না, ইতিহাস সামনের দিকে আরো যাবে। এই যে ব্রুটালিটি, এই যে হত্যা, এই যে গুম, এই যে নির্যাতন, বিএনপি জামাত অনেক বলেছে যে আমাদের অমুক নেতা তমুক নেতা হত্যা হয়েছে, গুম হয়েছে। আপনি 2টা বই দেখান যেখানে 17 বছরের 200 জন মানুষের গুমের খবর দিতে পারবেন। হ্যাঁ, 2-4 জনের গুম হয়েছে, সেটা আমরা বিশ্বাস করি। অন্যায় ন্যায় যাই হোক সেটার বিচার হওয়া দরকার, সেটার বিচার হোক, আমরা এতে কোনো আপত্তি নেই। কিন্তু আমরা যেভাবে বই করে নাম দিয়ে ধাম দিয়ে সবকিছু দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি, দেখি বিএনপি আমাদেরকে তার 200 নেতার নাম দেখ যাদেরকে 17 বছরে হত্যা করা হয়েছে, এখনো কিন্তু 17 মাস হয় নাই। এই 17 মাসে যা হয়েছে আওয়ামী লীগ সরকার 17 বছরেও তার 40 ভাগের 1 ভাগ করেনি। কেন করেনি, কেন করতে পারেনি? কারণ বাংলাদেশে একটা জুডিশিয়াল সিস্টেম ছিল, আর্মি ছিল, বিডিআর ছিল, পুলিশ ছিল, বাংলাদেশে একটা গণতান্ত্রিক অবয়ব ছিল, একটা জনগণের বান্ধব একটা সরকার ছিল, অসাম্প্রদায়িক চেতনার একটি সরকার ছিল। কিন্তু আজকে সেটি নেই। আজকে যা আছে সেটা হচ্ছে তারা ভাগযোগ করে বাংলাদেশটাকে খেতে এসছে, বাংলাদেশের স্বার্থ বিদেশের হাতে তুলে দিতে এসছে, বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে এসছে। যেই শক্তিকে 1971 সালে আমরা পরাজিত করেছি, সেই শক্তিকে আবার বাংলাদেশে রিসেট বাটন সেট করে বাংলাদেশের ক্ষমতায় বসানোর জন্য এসছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আপনাদেরকে এই মানবতা বিরোধী এই সব অপরাধের যে ফিরিস্তি দিলাম, আমরা এটার জন্য বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচারের কাঠগড়ায় আজ কাল না হয় পরশু দাঁড় করাবো। গণতান্ত্রিক প্ল্যাটফর্মের মানুষ হিসেবে এটা বাংলাদেশের মানুষের প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং আমাদের প্রতিজ্ঞা।